আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, জানিয়ে দিব অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। নিজে জানুন, একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন। মার্চ মাসের 18 তারিখ উদ্ধারকারী সংস্থা নাদির সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে বর্তমানে তারা অবস্থান করছে ভূমধ্যসাগরে, মাল্টা এবং ইতালির যে মধ্যস্থল রয়েছে এই অঞ্চলটিতে। সাধারণত এই অঞ্চলটিতেই নৌকাগুলো বিপদে পড়ে এবং যেখানে এনজিও সংস্থাগুলো উদ্ধার অভিযান পরিচালনা করে, এরপর ইতালির দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত একটি বন্দরে নিয়ে যায়। সে লক্ষ্য নিয়ে এই এনজিও সংস্থাটির এখানে অপেক্ষা। তাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। এবারে অভিযানটি সফলভাবে সম্পূর্ণ করে তারা যেন আবারও ফিরে আসতে পারে কার্যক্রমে। এদিকে সাইপ্রাসের পথে নৌকাডুবি অভিবাসীর মৃত্যু নিয়ে নতুন একটি তথ্য শেয়ার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। জাহাজের মোড়কে কমপক্ষে 7 জন নিহত এবং 12 জন নিখোঁজের একটি তথ্য শেয়ার করে এখানে। যেখানে অভিবাসীদের যে পরার জ্যাকেট, যেটি সেফটি সুরক্ষার সেই ধরনের জ্যাকেট পাওয়া গেছে। কতজন অভিবাসী নিয়ে অভিবাসীটির নৌকার অবস্থান ছিল সেটা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। একটি নৌকা দুর্ঘটনার ব্যাপারে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। 2 জন বেঁচে গেছে বলে এই প্রতিবেদনে এখন পর্যন্ত জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে লেবাননের উপকূল থেকে সাইপ্রাসের উদ্দেশ্যে গেম পরিচালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এই গেমটিও পরিচালিত হয়েছিল যেখানে এই দুর্ঘটনার শিকার হয়। এর আগে 2 দিন আগে আমরা যে তথ্যটি দিয়েছিলাম অ্যালামফোন রেডিও টেকনোলজি বিপদগ্রস্ত নৌকার তথ্য দিয়েছিল। এখন পর্যন্ত সেই নৌকাগুলোর কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে 2 সপ্তাহের মধ্যে যেটা 4 টি মৃতদেহ খুঁজে পাওয়ার তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। ধারাবাহিকভাবে নৌকাডুবি, অভিবাসী মৃত্যু, নৌকার অভিবাসীদের তথ্য না পেলেও মৃতদেহ উপকূলে ভেসে আসার তথ্য নিশ্চিত করেছে এই প্রতিবেদনে। কতজন নিয়ে এই নৌকাটি ডুবেছিল, কোন দেশ থেকে এসেছিল এই ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে এই বছরে অভিবাসী আসা 25% কমে গেছে বলে এক প্রতিবেদনে তারা যুক্ত করেছে। এটি নিয়ে যে প্রতিবেদনটি তারা দেখিয়েছে যেখানে বলা হয়েছে চলতি বছরের শুরু থেকে 15 মার্চ পর্যন্ত যেটা 9,062 জন শরণার্থী অনিয়মিতভাবে ক্যানারি দ্বীপপুঞ্জে প্রবেশ করে। 2024 সালের একই সময়ের তুলনায় যেটা 25% কম। তখন এই পরিসংখ্যান ছিল 12,089 জনে। অভ্যন্তরীণ মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত অনিয়মিত অভিবাসনের উপর দ্বিপাক্ষিক পরিসংখ্যান থেকে এই তথ্য সংগ্রহ করা হয়। বিপরীতে অন্য দ্বীপগুলোতে 138টি প্লাস্টিকের নৌকার অভিবাসী প্রবেশ করার তথ্য প্রকাশ করা হয়েছে। মোট 11,231 জন অভিবাসী স্পেনে পৌঁছায়। সব রাস্তায় গত বছরে এই সময়ে নিবন্ধিত 14,636 জনের চেয়ে 23% অভিবাসী কম চলতি বছরে। ক্যানারি দ্বীপপুঞ্জের বিপরীতে মূল ভূখণ্ড এবং ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জের সমুদ্র দ্বারা আগমন গত বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে, যেটা 4.2% অর্থাৎ 76 জন অভিবাসীর বেশি 1,882 জন সর্বোচ্চ প্রবেশ করে। এবছর এখন পর্যন্ত 3 জন সমুদ্র পথে সিউতায় পৌঁছায়, যেখানে 2024 সালে 15 জন। গত বছরের মধ্যে মার্চ মাসেও একজন মানুষ আসেনি এবং মেলিলাতেও। আপনারা জানেন যে মরক্কোর সাথে স্পেনের চুক্তি রয়েছে অভিবাসী আটকানোর। সেই প্রেক্ষিতে মরক্কো কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়ে অভিবাসীদেরকে মোকাবেলা করে, যা প্রতিনিয়ত দেখতে পাওয়া যায়। গত বছর লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে লিবিয়ান কোস্টগার্ড আটক করেছে 21,000 প্লাস অভিবাসী, আর মরক্কো কর্তৃপক্ষ আটক করেছে 60,000 প্লাস অভিবাসী। তাহলে বুঝতে পারছেন যে মরক্কো আর লিবিয়ার মধ্যে পার্থক্য কত। এদিকে লাইফ সাপোর্ট সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে লিবিয়ান এসআর জোন থেকে তারা বিপদগ্রস্ত অবস্থার 35 জন শরণার্থীকে উদ্ধার করেছে। যে অভিবাসীদের মধ্যে একজন মহিলা, একজন মেয়ে এবং 5 জন নাবালক রয়েছে। অন্ধকারে বিপদগ্রস্ত অবস্থার এই নৌকাটি উদ্ধারের জন্য তাদের সহযোগিতা কামনা করে। তারপর আমরা সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করি। আমরা তাদেরকে উদ্ধার করেছি। বর্তমানে সবাই সুস্থ রয়েছে। লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার পথে এই নৌকাটি বিপদে পড়েছিল, যা নিশ্চিত করে লাইফ সাপোর্ট। ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হবে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়। তিউনিসিয়ার সাথে ইউরোপিয়ান অভিবাসন চুক্তি ইউরোপের নতুন একটি দুর্গ
যা একটি সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ইউরোপীয় ইউনিয়ন তিউনিসিয়ার সাথে চুক্তি করে শরণার্থী ঢল কমাতে সফল হয়েছে। আর এই কাজে উদ্বেগ বা সফল ভূমিকা পালন করেছে ইতালির কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জর্জিয়া মেলোনি ইউরোপের ইউনিয়নের বেশ কয়েকজন নেতা তিউনিসিয়ার বর্তমান স্বৈরাচারী শাসক কাউসাইদের সাথে যে চুক্তি করে সেই চুক্তির ফলাফল দেখছে সারা পৃথিবী। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন এনজিও সংস্থা বারবার এই সকল ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেও কিছুতেই কিছু হচ্ছে না তিউনিসিয়াতে। তিউনিসিয়াতে অভিবাসীদের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, অভিবাসীদের অবস্থান শনাক্ত করে প্রতিনিয়ত হামলা, অভিবাসীদেরকে মৃত্যু, হত্যা, নির্যাতন, ধর্ষণ সহ আরো বহু ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে, যা স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন। আর এর সম্পূর্ণ অর্থায়ন করছে ইউরোপিয়ান তথা জর্জিয়া মেলোনি এবং বেশ কয়েকজন উল্লেখযোগ্য নেতা, যাদের ইন্ধনেই মূলত তিউনিসিয়ার সাথে এই চুক্তিগুলো সম্পন্ন হয়েছিল। আর সেই চুক্তির ফলাফলে প্রতিনিয়ত অভিবাসী মৃত্যু, বর্তমান একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে লিবিয়াতে। অনেকে মনে করছে যে ইউরোপীয় ইউনিয়ন এবং কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিউনিসিয়ার সাথে যে চুক্তি এবং যে প্রক্রিয়া নিয়ে কাজ করেছে সেটি সফল হওয়ার কারণে একই প্রক্রিয়া বা একই পন্থায় হাঁটছে লিবিয়াতেও। আর যে কারণে লিবিয়ার বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযুক্ত নেতাদেরকে আর্থিকভাবে প্রণোদনা বা সহযোগিতা করে যাচ্ছে ইতালি। ইতালির এই অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে লিবিয়া থেকে কোনো অভিবাসী ইতালিতে না যেতে পারে, যেমনটি হয়েছে তিউনিসিয়া থেকে ইতালি যাওয়া শরণার্থী প্রবেশ একেবারেই কমে আসা, যে কারণে গত বছরও অভিবাসী কমানোর একটি সফলতার রেকর্ড দেখিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এদিকে ডাবলিন চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো থেকে আসা আশ্রয় প্রার্থীদের সংশ্লিষ্ট দেশে দ্রুত ফেরত পাঠাতে বা ডিপোর্ট করতে পলিশ সীমান্তের কাছে একটি নতুন আশ্রয় কেন্দ্র খুলেছে জার্মানি। দেশটি আরো কয়েকটি স্থানে এরকম আশ্রয় কেন্দ্র তৈরি করেছে, যা ডাবলিন সেন্টার নামে পরিচিত। এমন পদক্ষেপ জার্মানি আশ্রয় প্রার্থীদের উপর কেমন প্রভাব ফেলতে যাচ্ছে তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। জার্মানের রাজনীতিতে বর্তমানে অভিবাসী আলোচনায় সবচেয়ে বড় ইস্যু হিসেবে দেখা হচ্ছে। প্রসঙ্গত, কঠোর ডানপন্থী একটি সরকার ক্ষমতা আসার পর প্রতিনিয়ত অভিবাসীকেই তাদের মূল রাজনীতির বিষয়ে পরিণত করেছে, ঠিক যেমনটি দেখা যায় ইতালিতে, সাইপ্রাসে, মাল্টাতে, গ্রিসে। এই দেশগুলোতে ডানপন্থী সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে তাদের অন্য সকল কার্যক্রমকে চাপিয়ে অভিবাসীকে প্রতিনিয়তই প্রধান ইস্যু হিসেবে আলোচনা বা কার্যক্রমে পরিণত করা। দর্শক, এই সকল পরিস্থিতিতেও থেমে নেই গেম। প্রতিটি দেশ ব্যবহার করে ইউরোপে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিবাসীরা। যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনের তথ্য প্রতিদিন দেখার জন্য।